ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাচ্ছে, এনআরসি চাপিয়ে দিচ্ছে দিল্লি, আপনি নাকি নিজের দেশেই অনুপ্রবেশকারী হয়ে গেলেন। এসব শুনলে তো গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টা সত্যি আপনার জন্য, না আপনার ভোটটা কে পাবে সেই লড়াইয়ের জন্য? ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কায় কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মমতা দিদি বলছেন বাঁচাবেন বাঙালি, আর অন্যদিকে বাঁচিয়ে চলেছেন নিজের ভোট ব্যাংকে। তাই আজকের সত্য বচনের পর্বে আমি ফাঁস করব সেই চুপি চুপি ভয় দেখানোর গেম প্ল্যান, আর বলবো কেন এটা আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎকে শেষ করে দেবে। এই ট্র্যাপে কেন আপনি পা দেবেন না। তাহলে চলুন প্রথম চ্যাপ্টারেই শুরু করি। নির্বাচন কমিশন বিজেপির দালাল, এই নাটকটা শুরু হয়ে গেল। কারণ মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ করে বলেছেন নির্বাচন কমিশন এখন বিজেপির এজেন্ট হয়ে গেছে। ভোটার তালিকা থেকে নাম কাটার পুরো ব্যাপারটাই নাকি এনআরসি চাপিয়ে দেওয়ার ছক। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এমনকি তিনি এও অভিযোগ করেছেন 1000 জন বিএলও মানে বুথ লেভেল অফিসারকে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছে রাজ্যকে না জানিয়ে। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএস কে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে। ভয় দেখালে ভয় দেখতে হবে, তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকো। এই ভাষায় মনে হয় যেন ভোটার তালিকার হাল নাগাদ কোনো গোপন সামরিক অভিযানের মধ্যে রয়েছে। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশন কি বলছে? এই বিশেষ হালনাগাদ অর্থাৎ SIR স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পূর্ণ সংবিধান সম্মত। নাম কাটা হচ্ছে শুধু তাদের যাদের খোঁজ মেলেনি। চলুন একটু দেখে নি সেই 2022 সালের SIR এর তথ্য। এইবার প্রথম প্রকাশিত হলো 11টি জেলার 109খানা কেন্দ্র নিয়ে। বিএলওদের ট্রেনিং তো বরাবর হয়, এবারও হচ্ছে। তবে মমতা ব্যানার্জির ভাষায় এটাও নাকি একটা সিক্রেট মিশন, গোপন মিশন। হায় রে গণতন্ত্র। তাহলে চলুন এর ওপর দাঁড়িয়ে আরেকটা প্রশ্নের পাহাড় খুলে দিই। সেটা হচ্ছে 70,000 নতুন ফর্ম 6, আর তার সাথে প্রশ্নের পাহাড়। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মাত্র 1 সপ্তাহে 70,000 নতুন ভোটার আবেদন জমা পড়েছে সীমান্তবর্তী জেলা থেকে। এবং এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নাকি চলেছে ডেমিসাইল সার্টিফিকেটের দৌড়। আর শুভেন্দু অধিকারীর ভাষায় এটা সুপরিকল্পিত চক্রান্ত, যাতে বাংলাদেশি অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের ভোটার করা যায়। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000।
বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। 4টে ক্যাটাগরির নাম থাকবে না। শালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করে প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে খুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। তিনি চাইছেন জুলাই 25-এর পর থেকে সমস্ত সার্টিফিকেট বাতিল করা হোক। অন্যদিকে নির্বাচন কমিশন এসব অভিযোগ নিয়ে এখন আর কিছু বলছেন না, না সেটাকে খণ্ডন করছেন না তাকে স্বীকার করছেন। কিন্তু দিদির শিবিরে এটা হয়ে গেছে বাঙালি হুমকির মুখে একটা জাতীয় আন্দোলন। ডেটা কই? হাওয়া ভরপুর। চলুন নেক্সট চ্যাপ্টার 3-তে আলোচনা করব ভাষা আন্দোলনের নামে ভোটের জমি তৈরি করার যে প্ল্যান। দেখুন, মমতা ব্যানার্জি এক ধাক্কায় ঘোষণা করলেন এইবার দ্বিতীয় ভাষা আন্দোলন হবে। তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যে ভাষাগত সন্ত্রাস চলছে, বাঙালিদের টার্গেট করা হচ্ছে। তাই বিএলওদের হুঁশিয়ারি দিয়ে দিলেন একদম, একটাও বাঙালির নাম যেন না কাটে। এই বক্তব্য শুনতে শুনতে না বাঙালি হিসাবে গর্বের মতো লাগে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ এটা কি ভাষার লড়াই নাকি ভোটের পলিটিক্স? নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। জবাব দিতে হবে, দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। তিনি বললেন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকের জন্য সামাজিক নিরাপত্তা চালু করবেন। খুব ভালো কথা, কিন্তু তখন প্রশ্ন ওঠে, আপনার এই পরিকল্পনা কি সবার জন্য নাকি শুধু নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর জন্য? উত্তর নেই, কিন্তু নাটক আছে প্রচুর। চ্যাপ্টার 4-এ আলোচনা করব একটু পুরনো 2002 সালের সেই তথ্য প্রকাশ, যেখানে ভয় না স্বচ্ছতা রয়েছে। দেখুন, 29শে জুলাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করলো 2002 সালের এসআইআর স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট। 23 বছরে এই প্রথম, এবং এতে বলা হয়েছে ভোটের সংখ্যা 4.7 কোটি থেকে 7.6 কোটিতে হয়েছে। 3 জন এআরওকেও ডাকা হয়েছে সন্দেহজনক তালিকা তৈরির অভিযোগে। তাহলে বুঝতেই পারলেন, তথ্য প্রকাশ হয়েছে, ট্রেনিং চলছে, বিএলও কাজ করছে, সব কিছু প্রকাশ্যে আসছে। তাহলে দিদির অভিযোগ যে পুরোটা গোপনে চলছে, তাহলে সেটা কিরকম একটা মিলে যায়? অভিযোগ অস্পষ্ট না? তাহলে চলুন, এই যে নাগরিকত্বের পরীক্ষা নাকি এটা কমিশনের সীমা লঙ্ঘন, চ্যাপ্টার 5-এ আলোচনা করব। টিএমসি সাংসদ সুস্মিতা দেব বলেছেন যে ইলেকশন কমিশন আসলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ করছেন। ভোটার তালিকার হাল নাগাদের আড়ালে তারা নাগরিকত্ব যাচাই করছে, যা এনআরসিরই একটা রূপ বলা যেতে পারে, শ্যাডো বলা যেতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কি এখন নাগরিকত্ব দেবে? সংবিধান কি সেটার অনুমতি দেয়? এই লাইন ধরে মমতা দিদি তৈরি করেছেন আরেকটা নির্ভীক বাঙালি রক্ষা করতে ইমেজ। এই যে ইমেজ, এখন প্রশ্ন হলো, আপনি তো সংবিধানের নামে আবার সংবিধান ভাঙছেন না তো? এখন আইনি যুক্তি এখন দাঁড়াচ্ছে ভোটের আগে। চলুন চ্যাপ্টার 6-এ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে অসম বনাম বাংলা, উস্কানি বনাম আত্মসম্মানের ন্যারেটিভ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি বললেন
বাংলা সরকার বিদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে, আর মমতা ব্যানার্জি তার উত্তরে বললেন আমরা বাঙালিদের বাঁচাই, ওরা বাঙালিদের গুলি করে। I will question Mamta that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamta Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। এই বাকযুদ্ধ শুধু কাগজে কলমে নয়, মানসিক উত্তেজনাও ছড়াচ্ছে। অসম বলছে জাতীয় নিরাপত্তা আর বাংলা বলছে পরিচয়ের লড়াই। আসলে দুদিকে খেলছে, কিন্তু প্রত্যেকেই ভোটের কোটে। জনগণ এখানে দর্শক। চলুন একটা কেস স্টাডিতে আসি, ভীষণ ইন্টারেস্টিং। চ্যাপ্টার 7-এ অঞ্জলি শীল কেস। একজন গৃহবধূ অঞ্জলি শীল, মমতা ব্যানার্জি বললেন তিনি নাকি এনআরসি নোটিশ পেয়েছেন। মিডিয়া হেডলাইন করলো মহিলার ঘাড়ে এনআরসির খাড়া। মিডিয়ার নাটক শুরু হয়ে গেল, কিন্তু অঞ্জলি দেবী বললেন তিনি কিছুই জানেন না, কোথাও কোনো চিঠি পাননি, কিছুই বুঝছেন না। এই ঘটনা প্রমাণ করলো ভোটের আগে আবেগ দিয়ে নাটক বানানো যতটা সহজ, মানুষ নিজেই জানে না, অথচ নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটের গল্পে। আসলে চোখের জল নয়, এটা টিআরপির গল্প। চলুন এবার নেক্সট চ্যাপ্টার আলোচনা করব। চ্যাপ্টার 8 আলোচনা করব কেন বাংলার প্রকৃত ভোটারদের এই ভয়ের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। মমতা ব্যানার্জি বলছে আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে নির্বাচন কমিশন, বলছেন বাংলার বাঙালিদের পরিচয় ধ্বংস করা হচ্ছে। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा हम पूरा के पढ़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব, আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। বলছেন এনআরসি চালু হচ্ছে গোপনে, শুনে গা ছমছম করছে, তাই তো। কিন্তু ভাবুন এই যে ভয়, এটা আসছে কাদের মুখে? সেই একজন নেত্রী যিনি 1 দশকে বাংলাকে নিয়ে গেছেন এসএসসি কেলেঙ্কারি থেকে পাহাড় সমান দুর্নীতির মঞ্চে। প্রশ্ন হলো যিনি নিজে ভোট ব্যাংকের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব চাইছেন। 2005 সালে তিনি আবার ওয়েলে দাঁড়িয়ে কাগজ ছুঁড়েছিলেন না, মনে পড়ে? 2005 থেকে 2025 পুরো 20 বছরে একদম উল্টো।
তিনি আবার আমাদের ভোটাধিকার রক্ষার কথা বলছেন। আপনি যদি সত্যি বাঙালি ভোটার হন, যিনি জন্মসূত্রে এদেশের নাগরিক, যার নাম ভোটার তালিকায় বছরের পর ধরে রয়েছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কার জন্য? আপনার ভয় নয়, ভয় দরকার তার যার ভোট ব্যাংক আজকে অস্তিত্বের সংকটে দাঁড়িয়েছে। তাই চলুন পরের চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই ফাঁদে পা দিলে আপনার কি হতে পারে, চ্যাপ্টার 9-এ আলোচনা করব। এই এনআরসি নিয়ে যে ভয় ছড়ানো হচ্ছে, এখন হয়তো আপনাকেও ভাবাচ্ছে আমার নাম থাকবে তো, আমি এদেশে থাকতে পারবো তো। কিন্তু ধরুন আপনি আপনার নিজের নাম রক্ষা করলেন, খুব ভালো কথা, কিন্তু আপনার চারপাশে এমন হাজার হাজার মানুষ নাগরিকত্ব পেল যারা সীমান্ত পেরিয়ে আসছেন রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে আগামী প্রজন্ম আপনার ছেলে মেয়ে কি পাবে? চাকরির জন্য লড়তে হবে এমন লোকেদের সঙ্গে যাদের এখানে থাকার কথাই নয়। সরকারি প্রকল্পে আপনি পিছিয়ে যাবেন কারণ ভোট ব্যাংকের ছাতায় অনুপ্রবেশকারীরাই পাবেন বরাদ্দ। হিন্দু হয়ে আপনি দুর্গাপুজোর সময় হয়তো সময় পাবেন না বিসর্জনের, কিন্তু রাজনৈতিকভাবে অনুগ্রহপ্রাপ্ত সম্প্রদায়ের জন্য চলে আসবে রাত্রি 10টার আগেই অর্ডার। সব বন্ধ। বাংলা ভাষা, সংস্কৃতি আর শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে হয়ে উঠবে ভোট টার্গেটেড ব্যবস্থাপনা, যেখানে থাকবে স্নান নয় গোসল, যেখানে থাকবে পিসি নয় ফুফা, আর যেখানে থাকবে রামধনু নয় রংধনু, আর যেখানে আপনার বাচ্চা পড়বে আকাশী নয় আসমানি রং, যেখানে সংখ্যাগরিষ্ঠ না হয়ে গেলেও প্রাধান্য থাকবে সংখ্যাগরিষ্ঠ ভোজ বাজারকে। আর আপনি শুধু নিজের পরিচয় নয়, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়েও হেরে বসে থাকবেন। তাই শেষে বলছি, আপনি ভীত নন, আপনি ব্যবহার হচ্ছেন। তাই এই নাটক যতটা আপনার ভয় থেকে তৈরি নয়, তার থেকে বেশি রাজনৈতিক স্ট্র্যাটেজি থেকে। ভাষা, এনআরসি, বাঙালি সত্তা, এই সব শব্দ এমন এক আবেগের খেলা বানানো হচ্ছে যেখানে বাস্তব তথ্য, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সব আপনার কাছে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। আপনাকে ভয় দেখানো হচ্ছে যাতে আপনি প্রশ্ন না করেন। সেই অমোঘ প্রশ্নগুলো, দুর্নীতির বিচার কোথায় গেল, চাকরি নেই কেন, শিক্ষা ব্যবস্থার টাকা খরচ কোথায়, যুবকদের ভবিষ্যৎ কারা নষ্ট করলো, আপনার মনকে এমনভাবে আবেগে বেঁধে রাখা হচ্ছে যাতে আপনি ভেবে বসবেন আমার নাম থাকবে তো। অথচ আপনি সেই ব্যক্তি যার নাম থাকবে সব থেকে আগে, অধিকার থাকবে সব থেকে জোরালো, যদি আপনি নিজেকে না ভোলেন। ভোট ব্যাংকের আবেগে ভেসে গেলে আসল পরিচয় কিন্তু আপনার হারিয়ে যাবে। আর আজ যদি আপনি না বলেন, কাল আপনার সন্তানদের বলার অধিকারটুকুও থাকবে না। তাই ভয় নয়, প্রশ্ন করুন, ভয় নয়, তথ্য দেখুন, ভোট দিন ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য। আপনি কি এই গল্প শুনে ভয় পাবেন না প্রশ্ন করবেন? আপনার ভোট কি দিদির ভাষণ শুনে হবে না সত্যিকারের তথ্য দেখে হবে? 2026-এর নির্বাচন যদি গল্প দিয়ে জিতে যায়, ন্যারেটিভ যদি জিতে যায়, আপনার ভয় যদি জিতে যায়, তাহলে গণতন্ত্র কি করে টিকে থাকবে? এই প্রশ্নটা এখন থেকে করুন, ভাবুন, ভাবা শুরু করুন। তাহলে বুঝলেন তো, ভয়ের আড়ালে আসলে চলছে ভোট ব্যাংকের রাজনীতি। আপনি, আমি, আমরা যারা আসল ভোটার, তাদের অধিকার আজকে টেলিভিশনের নাটকে চাপা পড়ে যাচ্ছে। এনআরসি না থাকলেও এনআরসির ভয় দেখিয়ে যদি ভোট নেওয়া যায়, তাহলে আর গণতন্ত্র কেন? এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে শেয়ার করুন। আপনার একটা শেয়ার প্রচুর মানুষের চোখ খুলে দেবে। সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে জানান আপনার ভয়টা শেষ হয়েছে না প্রশ্ন করার সময় এসেছে। কারণ যদি না বলেন, কাল বলার অধিকারটাই থাকবে না। নমস্কার। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।